বাংলাদেশের ইকোনমি কিন্তু টিকে আছে হচ্ছে এক্সপোর্টের উপরে। আমাদের অনেক বড় ডিপেন্ডেন্সি হচ্ছে এক্সপোর্ট মার্কেটের উপরে, এবং অনেক এন্টারপ্রেনার আছেন যারা কিনা এক্সপোর্ট মার্কেটে কাজ করছেন, এবং অনেক নতুন এন্টারপ্রেনার আছেন যারা কিনা এক্সপোর্ট মার্কেটে কাজ করতে চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত হয়তো বা বুঝতে পারছেন না যে কীভাবে এবং কোথা থেকে শুরু করবে। সো এই জন্য আজকে আমরা নিয়ে এসেছি জাহিদ হাসান ভাইকে, যিনি কিনা এক্সপোর্ট মার্কেট নিয়ে কাজ করছেন 2 দশকের বেশি সময় ধরে। তো আজকের আলোচনায় মূলত পুরোটা সিনারিও চলে এসেছে যে কিভাবে আমরা এক্সপোর্ট শুরু করতে পারি, কোন মার্কেটে আমরা টার্গেট করতে পারি, কাস্টমার কীভাবে খুঁজবো, বায়ার কীভাবে সিলেক্ট করব, পেমেন্ট মেথডগুলো কী, ব্যাঙ্কগুলোর এখানে ভূমিকা কী, এবং এরকম প্রাসঙ্গিক আরও অনেক কিছু। আজকের পুরো এপিসোডটা আমার জন্য, নিজের জন্য একটা লার্নিং কার্ভ ছিল। আমি শিওর আপনাদের জন্য অনেক কিছু শেখার থাকবে। জাহিদ ভাই, আমাদের দেশের ইকোনমি তো একটা বড় অংশ ডিপেন্ড করে হচ্ছে গার্মেন্টস সেক্টরের এক্সপোর্টের অ্যামাউন্টটা, বা যেই টাকাটা আমরা পাই। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পরে আর কোন কোন ইন্ডাস্ট্রি আছে যারা এরকম এক্সপোর্ট থেকে আমাদেরকে প্রচুর পরিমাণ অর্থ দিচ্ছে? বাংলাদেশের ওভারঅল যদি এক্সপোর্টের কথা বলি, 80% হচ্ছে গার্মেন্ট। গার্মেন্ট বাদে বাকি যে টোটাল ইন্ডাস্ট্রিটা, জুট অ্যান্ড জুট গুডস, লেদার অ্যান্ড লেদার গুডস, হোম টেক্সটাইল, ফ্রোজেন লাইভ ফিশ, অ্যাগ্রো প্রসেসিং, প্লাস্টিক্স, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার, এরকম অনেক প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি। এক্সপোর্ট ডেস্টিনেশনগুলো কোথায়? মেইনলি আমাদের যদি গার্মেন্টকে আমরা বলি, গার্মেন্টের মেইন এক্সপোর্টটা, টোটাল 70% এক্সপোর্ট হচ্ছে অনলি 8 থেকে 8টার মতো কান্ট্রিতে মাত্র। ওকে। সো আমাদের অ্যাকচুয়ালি টোটাল এক্সপোর্টটা হচ্ছে ইউএস, ইউকে, ইউরোপিয়ান অ্যান্ড ইউএসএতে। ওকে। মানে এগুলো তো আমি শিওর যে প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে। জি, মানে আপনি যেটা বলেন যে এখনও বাংলাদেশের পাট শিল্প এক্সপোর্ট হয়, এক্সপোর্ট এখনো হচ্ছে। তো এখন পাট শিল্পর মূলত কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয়? পাটের তো র পাটটা হচ্ছে, অ্যান্ড পাটের রশি এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা। পাটজাত ডাইভার্সিফাইড অনেক প্রোডাক্ট তৈরি করছি আমরা। ওকে। এগুলি সব এক্সপোর্ট হচ্ছে। ওকে। পাটের প্রোডাক্টগুলো মূলত কোন দিকে বেশি এক্সপোর্ট হয়? ইউরোপ, আমেরিকাতে মেইনলি। ওকে। আর বাকি যেই ইন্ডাস্ট্রিগুলোর কথা বললেন তার ভিতরে সবচেয়ে প্রমিজিং কোনটা, মানে কারা অনেক বেশি গ্রো করতেছে? আমার কাছে মনে হচ্ছে যে গার্মেন্টের পরে বাংলাদেশের অ্যাগ্রো প্রসেসিং সেকেন্ড এক্সপোর্ট বাস্কেট হবে। অ্যাগ্রো প্রসেসিং ফ্রুটস ভেজিটেবল। এটা কারণটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ডের অনেকগুলি প্রোডাক্টের লার্জেস্ট প্রডিউসার। যেমন ধরেন কাঁঠালে আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। ফার্স্ট হচ্ছে ডেফিনেটলি অ্যাকচুয়াল ফিগারটা আমার আইডিয়া নাই, সেকেন্ড লার্জেস্ট এটা শিওর। আম হচ্ছে আমরা 9th or 7th লার্জেস্ট। আচ্ছা। ওয়ার্ল্ডের টোটাল ফ্রুটস ভেজিটেবলের মধ্যে আমরা 3rd লার্জেস্ট প্রডিউসার। সো এটা হচ্ছে অনলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আর আপনি যদি অ্যাগ্রোর আরও ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিংয়ের দিকে দেখেন, যেমন প্রাণ স্কোয়ার কোম্পানিরা কিন্তু ওয়ার্ল্ডের প্রায় ধরেন 1 থেকে 150 কান্ট্রিতে এখন এক্সপোর্ট করছে, বাঙালি টেরিটরির বাইরেও। বাঙালি টেরিটরির বাইরে। সো একটা বিশাল অপরচুনিটি আছে, আমাদের কিছু অব্লিগেশন আছে, সেটা যদি আমরা রিডিউস করতে পারি ডেফিনেটলি আমরা আরও বড় আকারে, আমার কাছে মনে হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং গ্রো করবে। আচ্ছা। মানে এগুলো তো আমরা যতগুলো আপনার সাথে আলোচনা হইলো সবগুলোই তো অনেক লার্জ স্কেল বা লার্জ ইন্ডাস্ট্রিয়াল একটা এক্সপার্টাইজ থাকতে হয়। মানে হোয়াট অ্যাবাউট এসএমই, মানে ছোটরা কেমন করতেছে? ছোটরা অ্যাকচুয়ালি অনেক চেষ্টা করছে, ছোটদের পরিমাণ খুবই কম। আচ্ছা। সো ডেফিনেটলি আমরা অনেকগুলি ইস্যুস শেয়ার করব আজকে ছোটদের নিয়ে। মানে ছোটদের ভিতরে ওরা ভালো করতেছে না কেন? মানে এক্সপোর্ট করতে হলে বড় ক্যাপাসিটি থাকতে হয় বা এরকম কিছু? ওয়ার্ল্ডের কোন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড, ওয়ার্ল্ডের কোন মার্কেটের সার্টিফিকেশন অথবা কমপ্লায়েন্সের বিষয়গুলি, অ্যান্ড শিপমেন্ট লজিস্টিক্সের ইস্যুসগুলি ওরা প্রসেসটাই জানে না। এটা হচ্ছে আমার লং ক্যারিয়ারে আমি দেখেছি যে এসিমিরা টোটালি এই বিষয়টাতে ব্লাইন্ড। সো আমার কাছে মনে হচ্ছে এর জন্য এসিমিরা এক্সপোর্ট করতে পারছে না। বাংলাদেশের ধরেন এই মুহূর্তে এসএমই এন্টারপ্রেনার তো অনেক, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখি যে বাংলাদেশ থেকে এত সবজি রপ্তানি হচ্ছে, এত মানে অ্যাগ্রো প্রসেসিং রপ্তানি হচ্ছে। মানে এই বড়রা আগে আছে কেন? কারণ তাদের কি নো হাউটা বেশি মার্কেট সম্পর্কে। এক্স্যাক্টলি, নো হাউ, নেটওয়ার্কিং, কমপ্লায়েন্সটা মিট করতে পারছে। ওকে। অ্যান্ড যদি আমরা একটু ডিপে যাই, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন,
মার্কেট অ্যাকচুয়ালি কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে, কর্পোরেটরা ওই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে পারছে যেটা এসএমইরা পারছে না, প্রোডাক্ট ডেভেলপ করছেও না তারা। ওকে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ। ওকে, মানে আমি যদি আপনার কাছে জানতে চাই, যেমন ধরেন আমি একটা এসএমই এবং আমি আজকে থেকে এক্সপোর্ট নিয়ে একটু সিরিয়াস হতে চাই, ধরেন আমি অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কেউ একজন, যেহেতু আপনি বললেন যে ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে গ্লোবালি বাংলাদেশের প্রোডাক্টগুলো, সো আমার ফার্স্ট স্টেপ কি হবে? আপনার ফার্স্ট স্টেপ হবে যে ওয়ার্ল্ডের কোন মার্কেটে, আই মিন মেইন ওয়ার্ডটা হবে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ করতে হবে। সো মার্কেট রিসার্চ তো আমরা সবাই ইন্টারনেটে অথবা সবসময় বলি সোশ্যাল মিডিয়ায়, ভাই মার্কেট রিসার্চ করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কী করতে হবে এটা সাধারণ মানুষ জানে না। এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে। যেমন আপনার প্রোডাক্টগুলি, এখানে ফুড প্রসেসিং আছে, মশলা আছে, চাল আছে, এটা খুব মানে হাইলি ডিমান্ডেবল প্রোডাক্ট। আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে হবে টপ 10 মার্কেট কোনটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্রোডাক্টগুলি কোন এই 10টা মার্কেটের মধ্যে কোন মার্কেটগুলিতে কমপ্লায়েন্স, সার্টিফিকেশন, রেগুলেশন হাই, কোনটাতে কম। সো ডেফিনেটলি আপনি যেটাতে কম সেটা আগে চুজ করবেন। 5টা মার্কেট চলে আসলো। 3 নম্বর হচ্ছে 5টা মার্কেটের মধ্যে কম্পিটিশন কোথায় হাই, কোথায় কম। সো আবার আপনি ন্যারো ডাউন করে 2টা মার্কেটে নিয়ে আসলেন। এই 2টা মার্কেট হবে আপনার ফার্স্ট স্টেপ, এবং আপনি উইদিন 6 মান্থে আপনার ফার্স্ট এক্সপোর্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, মানে আমি মার্কেট রিসার্চ করলাম, আমি ধরেন আমার একটা শর্ট লিস্ট করে 3-4টা কান্ট্রি আমি বের করলাম, দেন হোয়াট নেক্সট? তারপরে দায়িত্বটা হচ্ছে আপনার, আপনি তো অলরেডি জেনে গেলেন যে একদম স্পেসিফিক আপনার প্রোডাক্টটা বলি যে ফুড অ্যান্ড বেভারেজ। সো আপনি গালফের 2টা কান্ট্রি নেবেন, ইউই অথবা সৌদি আরব অথবা ওমান, কাতার, একদম হাই সেলিং মার্কেট। সো আমার দায়িত্ব হচ্ছে এখানের অ্যাকচুয়ালি বায়ারদের ডিমান্ড অনুযায়ী আমাকে প্রোডাক্টটাকে ইয়ে করতে হবে, শেপ আপ করতে হবে। জি জি। কিন্তু বায়ার কোথায় পাবো? এই বায়ারের কমিউনিকেশন কই পাবো? তারা কোথায় আছে? জি, বায়ার তো ডেফিনেটলি এই মার্কেটের বায়ার খুব ইজিয়ার, আপনার আমার আশেপাশেই আছে। এবং মেজরিটি বায়ার এই প্রোডাক্টগুলির সব হচ্ছে আমাদের দেশীয়। ওকে, তারা হয়তো গালফের এগুলো থাকছে, গালফের এগুলোতে থাকতেছে, গত 40-50 বছর ধরে আছেন। ওনারাই একদম বাংলাদেশের টপ যে কর্পোরেট কোম্পানিগুলি, ওদের থেকেই প্রোডাক্ট নিচ্ছে, একদম আমাদের দেশীয় একজন ভাই। সো উনি ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে আসতেছে। উনি একদম, আপনার দায়িত্ব হচ্ছে ওনাকে জাস্ট রিচ করা, নেটওয়ার্ক করা, আপনার প্রোডাক্টটা ওনার মতো করে কাস্টমাইজ করে দেওয়া, প্রাইসটা মিট করে দেওয়া। আচ্ছা, ওকে। সো আমি মার্কেট ডিমান্ড অ্যানালিসিস করলাম। মার্কেট ডিমান্ড অ্যানালিসিস আমি কিভাবে করব? সোশ্যাল মিডিয়া, না, ইন্টারনেট? এখানে স্পেসিফিক যদি আমরা বলতে চাই যে ইন্টারন্যাশনাল ট্রেডের ফর্মুলা অনুযায়ী কি করা উচিত, আপনি তো নেটওয়ার্কের মাধ্যমে অথবা যে কোনো একজন এক্সপার্ট থেকে শুনলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ডেটা অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, ডেটা অ্যানালিসিস করার জন্য আপনার হচ্ছে ওয়ার্ল্ডের 3-4টা স্পেসিফিক ওয়েবসাইট আছে, যেগুলি যেমন আইসিসি নিয়ন্ত্রণ করে, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার একটা ওয়েবসাইট, আইটিসি। হ্যাঁ, আইটিসি। আপনি খুব ইজিলি এইচএস কোড দিয়ে আপনার প্রোডাক্টের ওয়ার্ল্ডের টপ 20 অর মোর আপনি ডিমান্ডেবল কান্ট্রি বের করে ফেলতে পারবেন। দারুণ। তারপর অ্যান্ড দেন আপনি আবার জানলেন যে এই প্রোডাক্টগুলির আপনার কম্পিউটার কারা, ডেফিনেটলি চায়না, ইন্ডিয়া কম্পিউটার। সো আইটিসি, ওএসি আরেকটা ওয়েবসাইট, যেটা আমাদের বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলি সবাই ওএসি থেকে লেটেস্ট ইনফরমেশনটা নিয়ে স্বাভাবিকভাবে প্রকাশ করে। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ওয়েব, ইপিবির ওয়েব। সো এটা দিয়ে হচ্ছে আপনি মার্কেট রিসার্চের একদম স্পেসিফিক ইনফরমেশন পাবেন। দারুণ। তাহলে আমরা জানলাম যে মার্কেট রিসার্চটা কীভাবে করে। দেন আপনি যেটা বললেন যে আমরা যদি মানে কিছু এরিয়া, যেমন গালফ এরিয়া যারা বিজনেস করে, তাদের অনেক বড় একটা অংশ বাঙালি, সো আমরা তাদের সাথেও কমিউনিকেট করতে পারি। জি, এবং এই কমিউনিকেশন আগের স্টেপটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট অনুযায়ী যে সার্টিফিকেশনগুলি দরকার, যে লিগ্যাল রিকোয়ারমেন্টগুলি আমাদের, আপনি যেটা জানতে চেয়েছেন যে এসএমইরা কেন পারে না, এসএমইরা এটা মিট না করেই বায়ার অনেকে পেয়েও যায়, কিন্তু ফাইনাল স্টেজে সে আর পারছে না। ধরেন হালাল সার্টিফিকেট দরকার, বাংলাদেশ গভর্নমেন্টের ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দরকার, বিএসটি দরকার। অনেক মানুষ হচ্ছে এগুলি সম্পর্কে জানেই না, অথবা এই প্রসেসটা করতে লাস্ট মোমেন্টে তারা পিছপা হয়ে যাচ্ছে। এটা আমাদের কমন সিনারিও। সো আমাদেরকে জানতে হবে যে কোন মার্কেটটা ইজিলি করা যাচ্ছে। এবং এই প্রোডাক্টগুলি যদি আপনি একটু এবার ইউরোপের দিকে যান, অনেক রিকোয়ারমেন্ট সেম প্রোডাক্টগুলি, ওখানে কমপ্লায়েন্স ইস্যুস অনেক বেশি। ইউএস যান, ইউএস এফডিএ রেগুলেশন ইউরোপের, এবং সেটা ফুড প্রসেসিংয়ে হবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলও অনেক। সো আপনার
মার্কেট রিসার্চ, সার্টিফিকেশন, লিগ্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড দেন আপনি বায়ার কমিউনিকেশন শুরু করবেন। যেটা আসলে আপনি যদি জানতে চান যে আমাদের দেশের এসএমইদের মূল সমস্যা কি, একটা তো বললাম যে প্রসেস সম্পর্কে জানে না, 2 নম্বর হচ্ছে আসলে ওরা ওই বায়ার পর্যন্ত যেতে পারে না। অনেকে ট্রাই করছে, বায়ার পর্যন্ত মানে করতে পারছে না। যারা গালফ এরিয়াতে কাজ করেন ধরেন ওইটা কম্পারেটিভলি ইজিয়ার। হ্যাঁ, কিন্তু ধরেন যদি অন্য এরিয়াগুলোতে হয় সেক্ষেত্রে বায়ার কিভাবে নর্মালি বায়ার পাওয়ার আসলে অনেকগুলি ওয়ে আছে। যেমন একটা যদি ওয়ে জানতে চান, আপনি একটা ভালো প্রোডাক্ট তৈরি করলেন, সেটা অবশ্যই মার্কেট ডিমান্ডেবল এবং মার্কেট ট্রেন্ডের সাথে যাওয়ার মতো একটা প্রোডাক্ট থাকতে হবে। সেকেন্ড স্টেপটাই হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্সটা স্ট্রং করতে হবে। আপনি তো ফেয়ারে গিয়ে আমরা অ্যাকচুয়ালি বায়ার হান্ট করি, আচ্ছা, কিন্তু ফেয়ারে যাওয়ার আগের কাজটা হচ্ছে অনলাইনে আপনাকে ওকে এমনভাবে রিচ করতে হবে যেন ও বাধ্য হয় আপনার প্রোডাক্টটা প্রতি ইন্টারেস্ট ফিল করে। সো আপনি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে ভিজিট করা। এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ, যে হ্যাঁ আমি অনেক দিন ধরে কমিউনিকেট করছি। সো আপনি যদি আরেকটু ওয়ে জানতে চান, আমরা অনলাইনে ধরেন সুন্দর একটা ওয়েবসাইট করলাম আমাদের প্রোডাক্টগুলির জন্য, যেই মার্কেটে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ হয় আমরা ওই কন্টেন্ট মার্কেটিং করলাম, ডিজিটাল মার্কেটিংয়ে। এরপরের স্টেপটা হচ্ছে আমরা বিভিন্ন বিটুবি প্ল্যাটফর্ম থেকে লিড কালেক্ট করি। আচ্ছা, আমরা লিড জেনারেশন কোন করি। বিটুবি প্ল্যাটফর্ম? যেমন ধরেন আলিবাবা তো মোস্ট কমন, আলিবাবা। তারপরে হচ্ছে আমরা এরকম অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, go4wallbusiness.com, worldatlas.com। ধরেন আমি ইউকেতে পাঠাবো, সো ইউকের বাংলাদেশি যে অ্যাম্বাসি, ওইখানের কমার্শিয়াল কাউন্সিলর থেকে আমরা হেল্প নেওয়ার চেষ্টা করব, অথবা মালয়েশিয়া আমরা হেল্প নেওয়ার, ওরা হচ্ছে ওই টেরিটরির লিডগুলি আমাকে দিবে। সো আমরা কয়েকটা জায়গায় আটকাই। ফার্স্ট হচ্ছে আমাদের অনলাইন প্রেজেন্সটা সবার উইক, একদম কমনলি উইক। খুব রেয়ার কোম্পানি আছে যাদের, যেমন আপনারা অনলাইনে অনেক স্ট্রং, সো এটা হচ্ছে আপনাদেরকে লেভারেজ দিবে যে আপনি ইজিলি বায়ারকে রিচ করতে পারবেন। অ্যান্ড দেন লাস্ট আরেকটা স্টেপ হচ্ছে আমাদের এসএমইরা নেগোশিয়েট করতে পারে না। আচ্ছা, নেগোসিয়েশনে অনেক উইক আমরা, ওকে, অনেক উইক। এবং এই কারণে কর্পোরেটে যেটা করে যে ও ফেয়ারে চলে যাচ্ছে, ও মার্কেট ভিজিট করতেছে, বায়ারের সামনে বসে, বায়ারের শপে অফিসে বসে নেগোশিয়েট করছে, এসএমই তো যেতে পারছে না, এসএমই চুপচাপ বসে আছে, ওয়েট করছে। এইভাবে একটা সময় তার মধ্যে ফ্রাস্ট্রেশন করছে। সৌদির রিয়াদের অথবা হচ্ছে জেদ্দার একটা বায়ার পেয়ে গেলেন, যেখানে আমাদের বায়ারগুলি বেশি থাকে। অ্যাকচুয়ালি আপনাকে এই মোমেন্টে জানতে হবে ইনকো টার্ম, যেটা আপনি জানতে চাচ্ছেন যে প্রোডাক্টটা ডেলিভারি কীভাবে দিব, এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। আপনার প্রোডাক্টটা আপনার এই ঢাকা অফিস থেকে যাবে চিটং পোর্টে, চিটং পোর্ট থেকে আমাদের জাহাজগুলি যায় সিঙ্গাপুর অথবা কলম্বো পোর্টে। আমরা কিন্তু ডিরেক্ট সৌদি আরব পর্যন্ত নিতে পারছি না, ওইখানে আবার জাহাজটা চেঞ্জ হয়, অ্যান্ড দেন জেদ্দা যাবে। এই জায়গায় কে রেসপন্সিবিলিটি নিবে, কে রিস্ক বিয়ার করবে, এটা আগেই নেগোশিয়েট করে নিতে হয়। আচ্ছা, সো আপনার জানার জন্য বলি যে এই কস্টগুলি সব হচ্ছে বায়ার বিয়ার করবে, ইন্টারন্যাশনাল ট্রেডের নিয়ম। বাকিতে 90 দিন পরে আমাকে পেমেন্ট। এই ইম্প্যাক্টটা আমি যেটা বললাম যে নেগোসিয়েশন আমরা দুর্বল। সো আমাদের এসএমইরা যখন নেগোশিয়েট করতে যায়, বায়ার বলো যে তুমি আমাকে প্রোডাক্টটা দিয়ে দাও, আমি তোমাকে তারপর টাকা দিচ্ছি, পরে তো টাকা দিচ্ছে না। এরকম অ্যাভেলেবেল হচ্ছে, এবং এই কারণেই অনেক মানুষ ভয়ার এই ইন্ডাস্ট্রিতে আসছে না। এইটা ইন্টারন্যাশনাল মার্কেটও হচ্ছে, একদম খুব বেশি হচ্ছে। আপনি যদি একটু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ইভেন ফুড, যেখানে বাঙালি বায়াররা বেশি, একদম কমন অ্যাপ্রোচ হচ্ছে ভাই আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেন, আমি তারপরে দিচ্ছি। এবং 90% মানুষ এই প্রবলেমটা করে, স্ক্যামার হয়ে যাচ্ছে, স্ক্যামার ভর্তি মার্কেটে। তাহলে ধরেন এইটা মিটিগেশনের ওয়ে কি, বা এটা নিয়ে কোথাও যাওয়া যায় কোনো লিগ্যাল অ্যাকশন? এটা ডেফিনেটলি লিগ্যাল ওয়ে আছে, বাট আপনি যেহেতু এলসি করছেন না, আপনি ডেফিনেটলি লিগ্যাল ওই সাপোর্টটাতে আপনি জিতবেন না, আপনি পারবেন না নেগোশিয়েট করে। এলসি কেন করছে না? হ্যাঁ, এলসি কেন করছে না, ওই বাংলাদেশি বায়ারগুলি ওরা ওই চালাকিটাই করছে, যে ওরা ওই অ্যারাবিয়ান কান্ট্রি থেকে ওরা বলছে যে হ্যাঁ আমরা তো এলসি এখান থেকে দিতে পারবো না, ওরা দিতে হবে টিটি, অ্যাডভান্স পেমেন্ট। সো এখানে নিয়মটা আমি বলি যে কী করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিকের সব শিপমেন্টগুলি করতে হবে বায়ার থেকে টোকেন মানি ফার্স্টে নিতে হবে। ধরেন সে এখন আপনি জিজ্ঞেস করবেন যে কত % আমার টোকেন মানি নেওয়া উচিত। টোকেন মানি অ্যাকচুয়ালি নেওয়া উচিত আপনার ফ্রেট কস্ট থেকে বেশি। আচ্ছা, আপনার ধরেন 20 or 30% অ্যাবভ নিতে হবে টোকেন মানি। সো আপনি টোকেন মানি নিলেন, প্রোডাক্ট তৈরি করলেন, এবার যখন চিটং পোর্টে জাহাজে তুলে দিলেন, ফার্দার নেগোসিয়েশন হচ্ছে আপনি আমাকে রেস্ট অফ 70% পেমেন্ট দিয়ে দেন,
তারপরে আপনাকে আমি বিল অফ লেডিং ডকুমেন্টটা দিব, যেটা না দিলে উনি কন্টেইনার রিলিজ করতে পারবে না। Okay. এই হচ্ছে বইয়ের ফর্মুলা। যদি যারা এই লেভেলে কাজ করে তারা কোনোদিনও সাফার করবে না। আপনি যদি জানতে চান, আপনি যদি ডকুমেন্ট না দেন উনি কি রিলিজ করতে পারবে কিনা, উনি রিলিজ করতে পারবে না কন্টেইনার। সো আই মিন আপনার অ্যাক্সেস আছে, একদম জেদ্দা পোর্টে পড়ে থাকবে, কিন্তু ও নিতে পারবে না যে মতো পেমেন্ট ক্লিয়ার না করবে। পেমেন্ট না। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এবং আমাদের ব্যাঙ্কগুলি, আমাদের ইনস্টিটিউটগুলি সবাইকে তার রিকোয়েস্ট করে। কিন্তু আমরা যেমন আমাদের এক্সপোর্ট সেবা কোম্পানিতে আমাদের এত ক্লায়েন্ট আসে যে ভাই আমি তো আমার কাজিনকে মালয়েশিয়ায় 5 কন্টেইনার পাঠিয়ে দিলাম, ভেজিটেবল পাঠিয়েছে, আলু পাঠালো, এখন তো উনি আমার ফোন ধরছে না। আমি বললাম যে এটা তো মানে এটা উঠার কোনো রাস্তা নাই, এবং এটা খুব কমন একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে বাংলাদেশের। মানে এটা তো খুবই অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, এবং এটা আপনি ক্রস চেক করলেই দেখবেন যে সবাই চুপচাপ থাকে। কেন চুপচাপ থাকে? কারণ বাংলাদেশের ব্যাংকের যে গাইডলাইন, ট্রেডের যে গাইডলাইন, যে আপনি যদি এক্সপোর্ট করার পর যদি পেমেন্ট না আনতে পারেন তখন আপনি কিন্তু আবার মানি লন্ডারিংয়ের ঝামেলাও পড়বেন। সো ওরা এনিহাও এটা সলভ করার চেষ্টা করে। আবার এক তো তার কন্টেইনারের ফাইন মানে টাকাটা নষ্ট হইলো। আপনি যদি জানতে চান কেন এরকম হচ্ছে, এই ট্রেডের এই বিষয়গুলি আমাদের ইউনিভার্সিটিগুলি, কলেজগুলি, স্কুলে কোথাও পড়ানো হচ্ছে না, কোথাও জানছে না। ইভেন আপনি যদি ট্রেনারদের কথা বলেন, হাতে গোনা আপনি কিন্তু ট্রেনারও খুঁজে পাবেন না। সো মানুষ কিন্তু জানছে না, না জেনেই করছে। নর্মাল এক্সপোর্টের নিয়ম হচ্ছে যেই প্রোডাক্টটা বেশি আপনার দেশে এটাই এক্সপোর্ট করে দিতে হয়, এটাই হচ্ছে থাম রুলস। আপনার যেই প্রোডাক্ট বেশি ইন্টারন্যাশনাল ট্রেডের নিয়ম হচ্ছে ওটাই আপনি বাইরে পাঠাবেন। তো এটাই তো আমরা করতে পারছি না। হ্যাঁ, মানে বাংলাদেশের ধরেন যে কথাগুলো বলেন আপনি, যে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা করতেছে এবং এই স্ক্যামিং এর শিকার হচ্ছে, এরা তো মূলত এসএমই টাইপের বোধহয়। এসএমই মেজরিটি হচ্ছে এসএমই। এরা মূলত কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি পাঠায় ধরেন ধরা খাচ্ছে বেশি? অ্যাগ্রো প্রসেসিং, ফ্রুটস, ভেজিটেবল, এখানে হচ্ছে মেজরিটি। গার্মেন্টের অনেকেও খাচ্ছে যারা এসএমই লেভেলের, বিশেষ করে গার্মেন্ট জুট বলি যেটাকে আমরা, এরা পাঠাচ্ছে। অথবা অন্য অন্য মানুষরা যারা এরকম, সেটা যদি পেমেন্ট নেগোসিয়েশনটা রাইট না হয় যে কেউ ধরা খাওয়ার চান্স। ওকে, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে ধরেন কম্পিটিটর যদি বলি, বাংলাদেশের যেই ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে এক্সপোর্ট হয়, ফ্রেশ ভেজিটেবল ইন্ডিয়া থেকে না নিয়ে একটা ধরেন গালফিরি এগুলো বাংলাদেশ থেকে কেন নেয়? এখন অ্যাকচুয়ালি আপনি যদি স্পেসিফিক জানতে চান, যেমন ধরেন আমের কথা বলি, ধরেন একদম রানিং প্রোডাক্ট, এটা আমাদের এই বছর গভর্নমেন্টের সবচেয়ে মানে গভর্নমেন্ট চেষ্টা করেছে বেশি পাঠানোর জন্য, এবং রেকর্ড পরিমাণ আমরা আম এক্সপোর্ট করেছি। যদিও সেটা আমাদের রেশিওর, আমাদের আমের টেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। সো আলটিমেটলি আপনার বললাম যে এটা তো নষ্ট হচ্ছে, আমরা পাঠাতে পারছি না। অন্য আইটেমের কথা যদি বলেন, ধরেন এই যে মশলার কথা বলেন, আর এটা ডেফিনেটলি অন্য কান্ট্রি, ইন্ডিয়া আমার থেকে বেটার কোয়ালিটি অথবা প্রাইস কম, কিন্তু আমাদের এই যে দেশপ্রেমের বিষয়টা, নিজের দেশের প্রোডাক্টটা, আচ্ছা, আমরাও বায়ারকে জিজ্ঞেস করেছি ওভারসিজ মার্কেটে গিয়ে কেন নিচ্ছেন, ওনাদের মধ্যে প্রচণ্ড এই জিনিসটা কাজ করে যে সো ওনারা বেশি প্রাইস দিয়ে হলো বাংলাদেশি ব্র্যান্ডের প্রোডাক্টগুলি নিচ্ছে, যেটা আমরা দুই পার্টি অ্যাকচুয়ালি ম্যাচ মেকিং করতে পারছি না। ওকে, মানে আমার সাথে কয়েকজন এক্সপোর্টারের কথা হয়েছিল, যেমন তারা গালফিরি এগুলোতে মাছ দেওয়া ট্রাই করেছিল, বাট তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে মাছ প্রডিউস করে দেওয়াটা খুব ডিফিকাল্ট, বিকজ আমরা প্রাইসিংয়ে কোনোভাবে ম্যাচিং করতে পারি না। ট্রু, মাছের বিষয়টা ট্রু। মানে ইভেন আপনি যদি আপনার প্রোডাক্টগুলির কথা বলেন, ইন্ডিয়ার সাথে কিন্তু অ্যাকচুয়ালি বিট করা যায় না, টোটালি যাচ্ছে না। তারপরও ধরেন মাছ কেন এক্সপোর্ট হচ্ছে? মাছ কমে যাচ্ছে, ডে টু ডে কমে যাচ্ছে। ধরেন 52 কান্ট্রিতে মাছ যাচ্ছে, 52 কান্ট্রিতে, এবং সেটা মানে ভালো একটা ভলিউমে যাচ্ছে। মেইনলি ধরেন আমাদের যেমন ফ্রোজেন চিংড়িটা যাচ্ছে, পাবদা, তেলাপিয়া, এটা কম্পারেটিভলি মনে করেন অনেক প্রডিউস হচ্ছে। যেটা বললাম যে ওয়ার্ল্ডের মিঠা পানির মাছের মধ্যে আমরা একদম টপ 10 কোনো প্রোডাক্টে, একদম যেমন ইলিশ সবচেয়ে বেশি, তেলাপিয়া, পাঙ্গাস, এগুলো কিন্তু টপ 5-এর মধ্যে প্রডিউসিং করি। সো এত প্রোডাক্ট আপনি তো এক্সপোর্ট করতেই হবে, উপায় নেই তো। ইলিশ কোথায় সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়? ইলিশ একদম সেম টেরিটরিগুলিতেই। আমাদের প্রবাসী বাঙালিরা মানে অনেক দাম বেশি হলেও তারা কিনছে প্রোডাক্টগুলি। ওকে, দারুণ। ওকে, মানে আপনি কি মনে হয় যে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, যে আমরা প্রাইসে মিট করতে পারতেছি না, একই রকমভাবে আমাদের জানাশোনার অনেক ঘাটতি আছে,
এটার কারণে কি বাংলাদেশ থেকে এক্সপোর্ট যে পরিমাণ হওয়ার কথা সেটা তো হচ্ছে না, না সেটা কি আরো নেগেটিভ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ নেগেটিভ। যেমন গত সপ্তাহে যেটা ইপিবির স্ট্যাটিস্টিক্স আসছে, প্রায় $48 বিলিয়ন আমাদের ভলিউম। সো আপনি যদি জানতে চান আমাদের প্রিভিয়াস রেকর্ড যে কত থাকা দরকার, আমরা ধরেন এখন আমাদের আমরা এই মোমেন্টে অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি আমরা কিন্তু অলমোস্ট ডাবল এক্সপোর্ট থাকার কথা, অলমোস্ট ডাবল না হোক, আমরা ধরেন 70 বিলিয়ন। সো আমাদের স্টিল টার্গেট 2026-27। কিন্তু আপনাকে যদি চ্যালেঞ্জগুলি বলি, গার্মেন্ট যেহেতু আমাদের 1 নাম্বার প্রোডাক্ট, গার্মেন্টসে আপনি তো নিশ্চয়ই ট্রাম্পের শুল্ক নীতিগুলি দেখেছেন। সো এটা একদম মানে বটলনেক একটা প্রবলেম, এবং নিয়ার ফিউচারে কি হচ্ছে সেটা আমাদের টোটালি এখন অজানা। কারণ আগে ধরেন আমরা 15-16% আমাদের ডিউটি দিতে হতো শুধু ইউএস মার্কেটে। এই মোমেন্টে এটা যদি গভর্নমেন্ট নেগোশিয়েট করতেছে, হয়তোবা আমরা চেঞ্জও হতে পারে, বাট যদি না হয় তাহলে আমাদের ডিউটি কিন্তু 50% হয়ে যাবে। যদি 50% হয়ে যায়, এই বায়াররা কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাবে, কারণ প্রাইস বেড়ে যাবে। হ্যাঁ, এই গেল একটা রিজন। সেকেন্ড রিজন যদি জানতে চান, আমরা হচ্ছে বেসিক প্রোডাক্ট করি। বেসিক প্রোডাক্ট আপনি যদি ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রির খবর নেন, 4-5টা প্রোডাক্ট হচ্ছে আমরা বেশি মেক করি, যেগুলির প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নাই, মানে অথবা ভ্যালু অ্যাডিং প্রোডাক্ট নাই আমাদের। মানে আমাদের যেহেতু লো প্রাইস, লো ওয়েজেস ব্র্যান্ডিং হয়ে গেছে, সো আমরা আসলে এখানে এই যে গ্যাসের সমস্যা, ভ্যারাইটি ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, সো গার্মেন্ট ইন্ডাস্ট্রির এই ধরনের বারোবারই প্রবলেম আছে। যদিও এই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট অনেক বেশি লাস্ট, আর অন্য ইন্ডাস্ট্রি অথবা অ্যাজ এ হোল যদি চ্যালেঞ্জ আমি আপনাকে শেয়ার করি, আমাদের আসলে আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একদম পুয়ার কন্ডিশনে, একদম পুয়ার কন্ডিশনে, যেটা আমি আমার লং কেরিয়ারে বারবার শুধু বিভিন্ন সেশনে শুনতেছি যে হ্যাঁ আমরা ডেভেলপ করব, কিন্তু আমাদের কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 2-1টা কান্ট্রিতে, অথবা অ্যাকচুয়াল ফিগার হয়তোবা 2-3টা কান্ট্রি। কিন্তু আপনি যদি কম্পিটিটর ভিয়েতনামের কথা চিন্তা করেন, ও আমি কয়েক বছর আগেও দেখলাম 20টা কান্ট্রির সাথে ওর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আই মিন ওইখানে কোনো ডিউটি নেই। সো ও তো এগিয়ে যাচ্ছে। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের টেস্টিং ক্যাপাসিটি। গার্মেন্ট যেমন ধরেন ওরা এই যে কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে অনেক কিছু ব্র্যান্ড ইমেজ তৈরি করছে, এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের কথা বললাম, ফুড অ্যান্ড বেভারেজ, অন্যান্য প্রোডাক্ট, সুপারির খোল একটা দেখবেন প্রোডাক্ট মার্কেটে খুব এখন চলতেছে, এইটা টেস্ট করতেও আমাকে ইন্ডিয়া যেতে হয়। ধরেন আমাদের দেশে নাই আর&ডি, মানে আমাদের এই সব টেস্টিং করার ইনস্টিটিউট বলেন, ল্যাব বলেন, স্ট্রং লেভেলে নাই। সো আমাদের যেই গভর্নমেন্টের যেই ল্যাবগুলি আছে, এখান থেকে যখন টেস্ট করে প্রোডাক্টটা ওভারসিজ যাচ্ছে, ওইখানে ফেল করছে। সো টেস্টিং ক্যাপাসিটি আমাদের ডেভেলপ করা উচিত। আর ফাইনাল হচ্ছে আমাদের ফ্রি ট্রেডের কথা বললাম, ফাইনাল হচ্ছে আমাদের লজিস্টিক্স ইন্ডাস্ট্রি খুব দুর্বল। ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট পাঠাতে গেলে যদি 100 টাকা লাগে, সেম প্রোডাক্ট বাংলাদেশ থেকে পাঠাতে গেলে 300 থেকে 400 টাকা লাগে পার কেজিতে। সো মানুষ কেন নিবে? অনেক কস্টিং বেড়ে যায়। হ্যাঁ, সো এইগুলি হচ্ছে একদম মানে বটলনেক প্রবলেম আমাদের। ওকে, ধরেন এই প্রবলেমগুলো তো মিটটিট করে মানুষ করার চেষ্টা করতেছে, বাট এটা ডেফিনেটলি আমার মনে হয় যে ব্যক্তিগত ক্ষেত্র থেকে বা কোম্পানির ক্ষেত্র থেকে অত বেশি করার থাকে না। এটা আসলে খুব ন্যাশনাল লেভেলে বা গভর্নমেন্ট লেভেলে বা পলিসি লেভেল থেকে কাজগুলো করতে হয়। মানে ইপিবি মূলত কি কি ভূমিকা পালন করে? ইপিবি অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল এক্সপোর্ট ইন্ডাস্ট্রির ধরতে গেলে গার্ডিয়ান বলতে পারেন, এবং ডে টু ডে ওরা অনেক স্ট্রং পজিশনে আসছে এই মোমেন্টে। ধরেন ওয়ার্ল্ডের কোথায় ফেয়ার হয় সব কিছু ইপিবির ওয়েবসাইটে পাবেন, কোন ধরনের বেনিফিট কোন কান্ট্রিতে আছে, যেটা বললাম যে মার্কেট রিসার্চের একটা বিশাল ওয়ে আউট হচ্ছে ইপিবি। এবং সাধারণ মানুষরা জানেই না যে আমি ইপিবি ওয়েবসাইট ঘাটলেই, এবং এত রিসোর্সফুল ইপিবির যারা ডিরেক্টর আছেন অথবা এখন যারা ম্যানেজমেন্টে আছেন, ওরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, অনেক কাজ করছে। কিন্তু আমার অবজারভেশন হচ্ছে সাধারণ মানুষের সাথে একটা গ্যাপ রয়ে গেছে, যে একটা বডি কাজ করতেছে আর কর্পোরেটরা আবার জানছে, কর্পোরেটরা কিন্তু ইপিবির সাথে হাইলি কানেক্টেড। সো এটা একটা বড় ধরনের লিমিটেশন। ধরেন আমি আজকে থেকে এক্সপোর্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আমার কী কী ডকুমেন্টস বা কী কী পারমিশন পেপার বা সার্টিফিকেশন নিতে হবে? এটা যদি ধরেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক, তো অনেক লাইসেন্স ডকুমেন্ট লাগে, একদম ইন জেনারেল, যেটা নিয়ে আপনি চাইলে উইদিন ধরেন আপনার একটা প্রোডাক্ট চাইলে আমরা 100 ডেজের মধ্যে একদম স্টাবলিশড করে দিতে পারবো। ধরেন যেহেতু আমাদের কাছে প্রিভিয়াসলি অনেক বায়ার আছে, ট্রেড লাইসেন্স, টিন বিন ইন জেনারেল যেটা আছে সবার এটা লাগবেই।
এক্সপোর্টের জন্য যেটা লাগবে আপনার হচ্ছে যে কোনো একটা চেম্বার অফ কমার্স অথবা প্রোডাক্ট রিলেটেড একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। আচ্ছা, সেটা হইতে পারে আপনার বাপা, আপনার জন্য যাদের মানে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন, যারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ক্রাফট আইটেমের জন্য বাংলা ক্রাফট এইরকম, অথবা আপনি ঢাকা চেম্বার, অথবা কেউ একজন সাতক্ষীরা চেম্বার, খুলনা চেম্বার, অ্যান্ড ফাইনালি হচ্ছে ইআরসি। হ্যাঁ, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা লাগবে। হ্যাঁ এটা লাগবে। এটা ধরেন গভর্নমেন্ট ফি হচ্ছে 11,500 টাকা। ইআরসি ইস্যু করে কি? ইআরসি হচ্ছে সিসিআইএনডি, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, সিসিআইএনডি, ক্রিয়া পরিষদ ভবনে ওদের অফিস। সো এটা আপনি অনলাইনেই করতে পারবেন, এটা অনলাইন রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারবেন। এটা করার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা মেম্বারশিপ লাগবে, টিন বিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। সো এই বেসিক ইয়ে দিয়ে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। এই জিনিসটাই সাধারণ মানুষ জানে না, এবং আপনি শুনে আশ্চর্য হবেন আমাদেরকে এই প্রবলেমগুলি এত ফেস করতে হয় যে উনি ভাবতেছে যে লাইসেন্স করা মানে হচ্ছে উনি বিশাল যুদ্ধ জয় করছে বাংলাদেশের মানুষের মধ্যে। এটা কিন্তু আমি স্টিল ফেস করতেছি। কেন লাইসেন্স করা কি অনেক কঠিন ব্যাপার? মানে আমাদের একটা বিশাল প্রবলেম মনে হচ্ছে মানে যে আমরা কিন্তু লাইসেন্সের কোনো সার্ভিস দিই না, কিন্তু আমরা যেই ফোন দেয় আমরা আমাদের কোনো একজন সার্ভিস প্রোভাইডারকে কানেক্ট করে দিচ্ছি, কিন্তু উনি বা জানেও না, উনি হয়তো বা সোশ্যাল মিডিয়া অনেক কান্নাকাটি করতেছে যে আমি তো বাংলাদেশে লাইসেন্স করতে পারবো না, কেন কি। কিন্তু আসলে এই বেসিক এটা দিয়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। বাট আপনি যদি বলেন যে আরেকটু ইন্ডাস্ট্রি, আপনি ধরেন একটা লিমিটেড কোম্পানি, আপনার একটা বিশাল ফ্যাক্টরি, তখন কিন্তু এটা চেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক। আপনি যখন ফ্যাক্টরি দিয়েছেন আপনার ফায়ার লাইসেন্স লাগবে, আপনার ভ্যারাইটি অফ পরিবেশ অধিদপ্তর, ওইটা তো ধরেন এক্সপোর্টের সাথে রিলেটেড না। মানুষ কী করে ওইটার সাথে এটা কম্পেয়ার করে ফেলে। সো আপনি চাইলে মানে যেটাকে আমরা কমার্শিয়াল এক্সপোর্ট বলি, এটা এই 6টা সার্টিফিকেট দিয়ে আপনি করে ফেলতে পারবেন। ওকে। আর এক্সপোর্টের জন্য মানে গভর্নমেন্ট কি কি ইনসেন্টিভ দিচ্ছে, বা গভর্নমেন্ট এই মোমেন্টে জি আমরা তো, আপনি তো জানেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে আছি। সো ইনসেন্টিভ আসলে এখন কারোই প্ল্যান করা উচিত না। মানে স্টিল 43 আইটেম আমরা ইনসেন্টিভ পাচ্ছি। 43 আইটেমে কি ধরনের ইনসেন্টিভ পাচ্ছি? একদম ধরেন যেমন ধরেন এখন আপনি একটা অ্যাগ্রো প্রসেসিং পাঠালেন, আপনি 100 টাকার অ্যাগ্রো প্রসেসিং পাঠালেন, আপনি 10% গভর্নমেন্ট থেকে বেনিফিট পাবেন। আচ্ছা, 10% ক্যাশ দিয়ে দিবে আপনাকে। এটা কবে দিবে বা কতদিন পরে? এটা হচ্ছে, এটার সিস্টেমটা হচ্ছে আপনি শিপমেন্ট করবেন, পেমেন্ট আসবে, বাংলাদেশ ব্যাংক আপনাকে একটা সার্টিফিকেট দিবে, পিআরসি, প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা পাওয়ার পরে শুধু আপনি আপনার ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করবেন, এবং গভর্নমেন্টের শিডিউল থাকে, ধরেন ইয়ারলি 3টা টার্মে দেয়, 4টা গভর্নমেন্টের উপর নির্ভর করবে। আচ্ছা, সো আমরা মানে এরকম 3-4 বার পেতাম আর কি। তো আপনি 43 আইটেমে তো আপনি তো অলরেডি ইনসেন্টিভ পাচ্ছেন, এবং সেটা একটা সময় ছিল 20% পর্যন্ত সর্বোচ্চ আমরা ইনসেন্টিভ পেতাম। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আর এখন এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের বড় একটা চ্যালেঞ্জ হবে। এটা নিয়মই হচ্ছে ইনসেন্টিভ দেওয়া যাবে না। আচ্ছা, আপনি যে নিজেকে উন্নত কান্ট্রি লিস্টে যাবেন, আপনি কিন্তু ইনসেন্টিভ দিতে পারবেন না। আচ্ছা। বাট আমার কাছে যেটা মনে হয় এটা থাকবে ডিফারেন্ট টার্মে থাকবে, যে আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট অ্যাক্সেস অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ধরনের টার্মে গভর্নমেন্ট কিছু বেনিফিট দিবে, কারণ বেনিফিট ছাড়া তো ইন্ডাস্ট্রি টিকবেই না। মানে এই ইনসেন্টিভ কোন ইয়ার পর্যন্ত আছে বললেন? এটা হচ্ছে এই যে এলডিসি গ্র্যাজুয়েশন, এখন তো আমরা গ্র্যাজুয়েশনের একদম লাস্ট স্টেজে আছি, যেটা গভর্নমেন্ট এখনো মানে আমরা যাব কি যাব না এটা নিয়ে একটা দোটানায় আছি আর কি। আচ্ছা, এটা হইলে এগুলো বন্ধ হয়ে যাবে? এগুলি বন্ধ হয়ে যাবে। ওকে। আর এক্সপোর্টের ব্যাপারে ব্যাংক ফাইন্যান্স বা এই জিনিসগুলো কেমন? হ্যাঁ, ব্যাংক তো একদম ইন্টারন্যাশনাল ট্রেডের, আমি যদি একটু ডিটেল বলি, যেমন ধরেন আপনি লোকাল আমার সাথে ট্রানজ্যাকশন করছেন, 1 কোটি টাকার ট্রানজ্যাকশন, এটা নিয়ে কিন্তু ব্যাংকের খুব বেশি মাথা ব্যথা নাই। কিন্তু আপনি যখন $10,000 ওভারসিজ থেকে ট্রানজ্যাকশন করবেন, এই মোমেন্টে কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, তো এখানে ব্যাংক, এই জায়গায় আমাদের সাধারণ মানুষরা জানে না, ভয় পায় অনেক, অথবা ব্যাংক অনেক কমনলি আমরা শুনি যে ব্যাংকও ঠিকভাবে কোঅপারেট করছে না। ব্যাংক হচ্ছে বড় কোম্পানিকে খুব ফ্রেন্ডলি, বাট ছোটো কোম্পানি হয়তো বেসিক জানে না, সেই ইলিভেন্ট অ্যাটিটিউড করে, ইলিভেন্ট কোয়েশ্চেন করে দুজনের মধ্যে একটা মানে প্রবলেম, যেটা সলভ হলে অনেক বেটার হইতো। আর ব্যাংকের ধরেন আপনি যেটা জানতে চাচ্ছেন, অনেক ধরনের সুবিধা আছে, এসএমই ফ্রেন্ডলি অনেক সুবিধা আছে, অনেক ধরনের ফাইন্যান্সিং সুবিধা, এবং যারা এক্সপোর্ট করেছে তাদের জন্য বিভিন্ন ধরনের ফান্ড। মানে আমার মনে হয় ভাইয়া, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে কি এক্সপোর্ট করা পসিবল? যদি ধরেন আমার কোনো কোম্পানি না থাকে, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে আমি এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে কি করা যাবে? জি 100%। কিন্তু আমার তো ধরেন টিন নেই, বিন নেই, টিন থাকতে পারে পার্সোনাল টিন,
কোম্পানি ট্রেড লাইসেন্স নাই, বিন থাকার কোনো কারণ নাই, এবং ইপিপির ওই ইআরসিও নাই, জি। তাহলে সো আমি এটাই বললাম যে ইন্ডিয়ানরা এই জায়গায় খুবই মাস্টার, অথবা চাইনিজরা, যেহেতু ওদের ট্রেডটা অনেক ফ্রেন্ডলি, ওরা কিন্তু মানে ইন্ডিভিজুয়াল অথবা স্টুডেন্টরা কিন্তু এক্সপোর্ট করছে ওরা। আচ্ছা, কি ওদের ডকুমেন্টেশন অনেক কম। আপনি যেটা বললেন যে এখানে আপনি যদি স্পেসিফিক বলি যে কতটুকু বাজেট দরকার আপনার কিন্তু লাইসেন্সিংয়ে যেই আমি যে 5-6টা বললাম, এখানে কিন্তু খুব বেশি বাজেট লাগছে না। ট্রেড লাইসেন্স, টিন বিন কিন্তু আপনার ফ্রি। ইউনিয়ন পরিষদের লাইসেন্স দিয়ে আমার খেয়াল আছে উনি 300 টাকা দিয়ে লাইসেন্স করেছে, ওইটা দিয়েই কিন্তু উনি ফ্রিকুয়েন্টলি এক্সপোর্ট করেছে। সো উনি এটা জানতো তাই। এখন ইআরসি 11,500 টাকার কথা বললাম, কিন্তু মানুষ তো জানেই না এটা। হয়তো মানুষ 30-40 হাজার টাকা অনেক সময় এটার পিছনে খরচ করে ফেলে। সো এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আপনি কিভাবে করতে পারবেন। আপনার একটা ভালো প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, সেটা কোনো একটা ফ্যাক্টরি যে এক্সপোর্ট করতে পারছে না, আপনি শুধু মার্কেটিংয়ে ফোকাস করবেন। আপনি যদি বায়ার পেয়ে যান, দেন আপনি ইজিলি ইন্ডিভিজুয়াল হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে কি বিন দরকার হবে না? হ্যাঁ, বিন লাগবে, এই ডকুমেন্টেশনগুলি লাগবে। এবং এটা যারা এখন করছে, ধরেন এই প্রসেসটাতে আসলে ইজিয়ার, কিন্তু মানুষ যেটা করতেছে এক্সপোর্ট না করে ওই লট ধরে ধরে ডোর টু ডোর বলি আমরা, ওইভাবে পাঠাচ্ছে, ওটা কিন্তু এক্সপোর্ট না, অথবা কুরিয়ার করছে। আমাদের এসএমইর অনেক উদ্যোক্তা দেখছি যে কুরিয়ার করছে ফ্রিকুয়েন্টলিও, ভালো অ্যামাউন্ট সে পাঠাচ্ছে, কিন্তু সে চাইলেই এক্সপোর্ট করতে পারতো, এবং এক্সপোর্ট করলে গভর্নমেন্টের এক্সপোর্টার লিস্টে আসতো, বিভিন্ন বেনিফিট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন বেনিফিটও সে পাইতো, কিন্তু সে আসতেছে না। সে ফেডেক্সে পাঠাচ্ছে ফ্রিকুয়েন্টলি, ডিএইচএলে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? সে এই সিস্টেম জটিলতা সে হয় জানে না, অথবা তার মাইন্ডসেট নাই। একটা আতঙ্ক কাজ করে, হ্যাঁ, আতঙ্ক জেনে যাবে বা এনবিআর জেনে যাবে যে আমি এক্সপোর্ট করতেছি, এরকম কিছু। এটাও ছাড়াও সে এই প্রসেসটাতে মানে ফ্রেন্ডলি না, এই প্রসেসটাই তো জানছে না সে। কারণ সে ফ্রিকুয়েন্টলি শুধু ফেডেক্স অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে, বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে। ওকে, বাংলাদেশের ধরেন কোন কোম্পানিটা সবচেয়ে বেশি কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করে? এটা আসলে আমি এই কোম্পানির কথা খুব বেশি বলি, যদিও আমি এই কোম্পানির না ওদের ব্র্যান্ডিং করে দিচ্ছি। প্রাণ আরএফএল সবচেয়ে বেশি, এবং বাংলাদেশের ফ্ল্যাগটা পৃথিবীর সব বেশি কান্ট্রিতে ওরা রাইজ করছে। এবং বাংলাদেশি ব্র্যান্ড গার্মেন্ট কিন্তু হচ্ছে আমরা, আপনি জানেন তো, ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডকে আমরা প্রোডাক্ট শুধু বানিয়ে দিচ্ছি, আমাদের নিজস্ব কিন্তু ব্র্যান্ড নাই বলতে গেলে। প্রাণ হচ্ছে এই চিরা মুড়ি এই ধরনের অর্ডিনারি আইটেম কি সে ওয়ার্ল্ড লেভেলে বাংলাদেশের ব্র্যান্ডে খাওয়াচ্ছে। তাহলে ওরা কিভাবে ইন্ডিয়ার সাথে কম্পিট করে? ওরা ইন্ডিয়ার সাথে আসলে ওদের স্ট্র্যাটেজি বলতে গেলে ধরেন 2-3 ঘন্টাও শেষ হবে না। ওরা একদম যেই ধরনের স্ট্র্যাটেজি করে, যেমন ধরেন বাংলাদেশের সব মানুষ একটা বায়ারের জন্য বসে থাকে, বায়ার কবে নাগাদ টিটি দিবে, এলসি দিবে, উনি তারপর পাঠাবে, এইভাবে অনেক শিপমেন্ট ডিলে হচ্ছে। এটা একদম ধরেন সেকেন্ড থার্ড টপ এক্সপোর্টার। কিন্তু প্রাণ হচ্ছে একটা কোম্পানি যে ম্যাক্সিমাম কান্ট্রিতে সে নিজে অফিস মানে বিজনেস অপারেশন শুরু করেছে, নিজের প্রোডাক্ট নিজেই নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিজের প্রোডাক্ট নিজে যে নিয়ে যাচ্ছে, এবং শুনে আশ্চর্য হবেন যে বড় বড় অনেকগুলি ডেস্টিনেশনে, ইভেন সেটা আপনারা তো ডেফিনেটলি জানেন যে ইন্ডিয়াতে তার বিশাল অপারেশন, মালয়েশিয়াতে বিশাল অপারেশন, ইউইতে, এরকম আরও অনেকগুলি কোম্পানি এখন পাইপলাইনে আছে। যেমন স্কয়ার ফার্মা কেনিয়াতে বিশাল ফ্যাক্টরি দিয়েছে। সো এটা অথবা আরও কয়েকটা গার্মেন্ট কোম্পানিও আছে যারা। অসাধারণ। বাংলাদেশ ইয়াতে কেমন করতেছে ভাইয়া যদি বলি, হ্যান্ডিক্রাফটে? হ্যাঁ, হ্যান্ডিক্রাফটস তো ভালো, হ্যান্ডিক্রাফটস জুট, হ্যান্ডিক্রাফটস ভালো করছে, এবং বাংলাদেশি অরিজিনটা খুব ভালো, অরিজিন খুব ভালো, এটা আরও বাড়বে। মানে আমার ফার্স্ট চয়েজেবল প্রোডাক্ট হচ্ছে অ্যাগ্রো অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং, ফুড প্রসেসিং। সেকেন্ড হচ্ছে এই ক্রাফট, জুট, লেদার, হ্যান্ডিক্রাফটস, এগুলিকে আমি নিজেও অনেক প্রমোট করার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে শুধু আমরা আমাদের যারা সারা দেশের যারা ওমেন এন্টারপ্রেনার যারা এগুলি তৈরি করছে মেনলি, ধরেন ওরা আসলে মার্কেট সম্পর্কে জানে না, ওরা ওই বায়ার পর্যন্ত যেতে পারে না, তাই ওরা পারছে না, বাট ওদের কাছে ভালো প্রোডাক্ট আছে। ওকে, মানে ধরেন আমি যদি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হই, এবং আমি যদি ধরেন আমি আপনাকে বলি আমার খুব বেশি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি নাই, বাট আমি এক্সপোর্টে ফুললি আমার কেরিয়ার করতে যাচ্ছি, বা এক্সপোর্টেই আমি এক্সপোর্ট করতে যাচ্ছি বাংলাদেশি লোকাল প্রোডাক্টগুলো, আপনি কোন প্রোডাক্টটা তাকে সাজেস্ট করবেন? আমি ডেফিনেটলি 2টা প্রোডাক্ট নিব। একটা প্রোডাক্ট হচ্ছে আপনি তো এমন একটা প্রোডাক্ট নেবেন যেটা যেমন ক্রাফট আইটেম, একটু লম্বা সময় লাগবে, এটা কিন্তু ফাস্ট মুভিং আইটেম না। ডেফিনেটলি আপনার নিজের প্রোডাক্টই হচ্ছে ফাস্ট মুভিং, ফুড, তারপরে হচ্ছে
অ্যাগ্রো বেস, যেটা বায়ারদের ইমিডিয়েট দরকার, কারণ চালটা তার কালকেই দরকার, এভরিডে দরকার। কিন্তু এটা কম্পিটিশন অনেক বেশি না? হ্যাঁ, এটা কম্পিটিশন হলেও এই যে যেই বাংলাদেশিরা নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু ওই প্রাইসের ইন্ডিয়ার থেকে বেশি হওয়ার, ইন্ডিয়ার প্রাইস বেশি হওয়ার পরেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিচ্ছে সে। সো এই প্রোডাক্টগুলি হচ্ছে যেমন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অথবা আমের, যেটা মানে খুব ইজিলি এক্সপোর্ট করা যায় এটা। অ্যান্ড দেন সেকেন্ড, আপনি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে হবে, যে সেটা হবে ক্রাফটের কোনো একটা, যেটা ধরেন আড়ংয়ের মতো কোম্পানিগুলি, ধরেন জাস্ট আমি কল্পনা করেন যে আড়ংয়ে কত ধরনের প্রোডাক্ট সব বাংলাদেশি ওমেন এন্টারপ্রেনাররা বানাচ্ছে, এগুলো আপনি চাইলে ইজিলি একটা ব্র্যান্ড ডেভেলপ করে এক্সপোর্ট করতে পারেন। কারণ এই জুটের প্রোডাক্ট, এই লেদার, এটা তো কারো নিজের প্রোডাক্ট না, এটা একদম লোকালি যে কেউ বানাতে পারছে। এই প্রোডাক্টগুলি করা যাচ্ছে এক্স্যাক্টলি অ্যাজ এ গিফট আইটেম হিসেবে, ইকো ফ্রেন্ডলি যে কোনো প্রোডাক্ট। সো আপনি তাহলে মনে করেন যে এক্সপোর্ট আসলে এই বাংলাদেশের যেই এই যে হ্যান্ডিক্রাফটের কথা বললেন বা অ্যাগ্রো প্রসেসিং বললেন, এগুলো থেকে কম্পারেটিভলি করাটা ইজিয়ার। জি, মানে চাইলে বাংলাদেশের মানুষরা এগুলিতে আগাতে পারে, এগুলি আমাদের রিসোর্স। কারণ এই প্রোডাক্টটা গার্মেন্টের মতো ধরেন অ্যাক্সেসরিজ, কাপড়, হেভি ইনভেস্টমেন্ট দরকার হয় না, এগুলি আপনার ইম্পোর্ট করতে হবে না। আপনি এখানেই আপনি ধরেন একটা ক্রাফট আইটেম, বাঁশের একটা ক্রাফট আইটেম, অথবা কাঠের একটা পুতুল, অথবা ইকো ফ্রেন্ডলি একটা খেলনা, বাচ্চাদের খেলনা, এটাকেই আপনি মনে করেন পুরো ওয়ার্ল্ড একটা প্রবলেম যে সবাই ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছে। সো আপনি এই প্রবলেমটাকে সলিউশন করলেন যে হ্যাঁ, এই প্রবলেমটা এই যে একটা ইকো ফ্রেন্ডলি খেলনা বানাচ্ছেন, এবং সেটা অবশ্যই হ্যান্ডমেড, আপনি এইভাবে প্রমোট করলেন, এবং এই মার্কেটিংটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। সো আপনি চাইলে এটা ওয়ার্ল্ড মার্কেটে স্টাবলিশ এভাবে করছে, আমাদের অনেক ওমেন এন্টারপ্রেনাররা এখন পাঠাচ্ছে প্রোডাক্ট। দারুণ। মানে এক্সপোর্ট করতে হলে আমার কী কী টার্ম সম্পর্কে একদম ভালোভাবে জানতে হবে? আমি যদি পুরো জিনিসটা ধরেন 5-6টা টার্ম বলি, একদম ধরেন লিগ্যাল ডকুমেন্ট অ্যান্ড লাইসেন্সিং, যেটা 6টা বললাম, আমি আরেকবার বলে দিই। ট্রেড লাইসেন্স, টিন বিন, একটা মেম্বারশিপ, ইআরসি অ্যান্ড ইপিবির একটা। সেকেন্ড হচ্ছে আপনার মার্কেট রিসার্চ অ্যান্ড মার্কেটিং জানতে হবে, একদম মানে থাম রুলস। বায়ার নেগোসিয়েশন জানতে হবে, ধরেন আপনি সেলস করতে জানেন না লোকালেও, আপনি তো এক্সপোর্টে কীভাবে সেলস করবেন, পারবেনই না। নেগোসিয়েশন, ইনকোটার্ম জানা উচিত, যেটা বললাম যে ওয়ার্ল্ডের বিভিন্ন পোর্টে যাবে, কে এটা রেসপন্সিবিলিটি নিবে, কে এটা রিস্কটা বিয়ার করে, এটা জানতে হবে। এটা একদম বইয়ের ট্রেডের রুলস আছে, খুব কঠিন কিছু না। ফাইনালি হচ্ছে পেমেন্ট টার্ম। পেমেন্ট টার্মের মধ্যে আপনার এলসি টার্ম আছে, টিটি আছে, ডিপি, ডিএ, বাট এতগুলি আমরা করতে পারবো না। আমরা 2টা টার্ম ইউজ করবো, এলসি করব অথবা আমাকে অ্যাডভান্স পেমেন্ট পাঠিয়ে দেবেন। ফাইনালি হচ্ছে শিপিং ডকুমেন্ট। শিপিং ডকুমেন্ট, এখানে আপনার 5-6টা ডকুমেন্ট যেটা দিয়ে আপনি করতে পারবেন। আর 2-3টা বডি আপনার লাগবে, যেটা হচ্ছে ফ্রেইট ফরওয়ার্ডার এজেন্ট, যিনি আপনার কন্টেনারটা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের যে কোনো পোর্টে নিয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। সিএনডএফ এজেন্ট, ওকে, যিনি হচ্ছে আপনার আমাদের পোর্টে আপনার কাস্টমসের কাজটা করে দিবে। আর ফাইনালি হচ্ছে ব্যাংক, যিনি বিদেশ থেকে এলসি অথবা টিটি আসলে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। এই হচ্ছে পুরো জানি এটা। দারুণ। ওকে, বাংলাদেশে ধরেন আপনি তো অনেক বছর ধরে এই এক্সপোর্ট মার্কেট এগুলো নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে কী মনে হয় মানে ফিউচারে ধরেন 5 বছর পরে যদি বাংলাদেশে দেখতে পান, অনেক কিছু তো চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা বললেন যে আরএমজি যেটা বড় ধরনের চেঞ্জেস আসতে পারে, আরও অনেক ধরনের চেঞ্জেস আসতে পারে। 5 বছর পরে আপনি কোন ইন্ডাস্ট্রিগুলোকে দেখতে পান যে যেগুলো এক্সপোর্টে বাংলাদেশ থেকে অনেক ভালো করবে? বাংলাদেশে যেটা এর আগে বললাম যে ধরেন অর্গানিক ফুড অ্যান্ড মানে পুরো ওয়ার্ল্ড হচ্ছে এগ্রিকালচার ইনভেস্ট করতেছে, বিল গেটস পর্যন্ত ইনভেস্ট করতেছে, চাইনিজরা ইনভেস্ট করতেছে। সো এটা রিজনটা কি? কারণ এগুলির অনেক ক্রাইসিস তৈরি হবে, এটা এখনই মানুষ ফোরকাস্ট করতেছে। ইভেন আমাদের সবার উচিত এই ধরনের প্রোডাক্টগুলিতে ভ্যালু অ্যাড করা। মানে আপনি শুধু আম রাজশাহী থেকে ইউরোপ যেতে যেতে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি আমের বাই প্রোডাক্ট বানান, আমের আচার বানান, আমের জুস বানান, আমের পাল্প তৈরি করেন, মানে ভ্যারাইটি প্রোডাক্ট তৈরি করেন, ভ্যালু অ্যাড করেন। আর লাস্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি, এটাও খুব কমন, যেটা বললাম, যেটা তৈরি করতে আমার কোনো র ম্যাটেরিয়াল লাগছে না, আমরাই নিজেদের দেশে আছি। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে সবার এখানে ফোকাস দেওয়া উচিত, সেটা জুট, লেদার, হ্যান্ডিক্যাপ, যে কোনো প্রোডাক্টই হোক, ক্রাফট আইটেম। আপনি খুব একটা ইন্টারেস্টিং জিনিস বলছেন, এবং যেটা খুব একই রকমভাবে ভয়েরও, সেটা হচ্ছে যে বায়ারের যে স্ক্যামিং ব্যাপারটা। সো ধরেন বায়ার কেউ আছে এরকম কেউ যে বায়ার ভেরিফাই করে? হ্যাঁ, এটা ধরেন কয়েকটা থাম রুলস আছে, আমি যদি একটু ডিটেল বলি। আপনারা ধরেন কিছু কমিউনিকেশনের মাধ্যমে আমাদের বায়ারের অনেকগুলি জিনিস জানা উচিত। ধরেন আমি একটা প্রোডাক্ট পাঠাবো নেপালে,
সো বায়ারের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, আমি চেক করব যে তোমার কান্ট্রিতে আমার প্রোডাক্টটা নিতে গেলে তোমাকে কত % ডিউটি ট্যাক্স দিতে হয়। এটা আমি চাইলে নেপালি কোনো একটা সিএনএফ অথবা নেপাল কাস্টমস থেকে আমি বের করতে পারি, অথবা আমার নেটওয়ার্ক থেকে বের করতে পারি। আপনি ফাইন্ড আউট করলেন বায়ার নিজেই এটা জানে না, তাহলে এই লোকের সাথে কি আপনি কাজ করবেন? করা উচিত না। এটা এগুলো একটা বেসিক। আর আপনি যদি জানতে চান এই লেভেলে কি আরও অনেক ধরনের ওয়ে আছে নেগোসিয়েশনের, বাজার আমি কয়েকটা কি পয়েন্ট বলি। যেমন আমরা বায়ারের লাইসেন্স, বায়ারের এই যে আমাদের যেমন ইআরসি, বায়ারেরও ওই দেশের একটা আইডি আছে, লাইসেন্স আছে। ওই লাইসেন্স কপিটা আমরা যে কোনো পোর্টাল অথবা যে কোনো ধরনের আমার ওই কান্ট্রির এম্বাসি আমরা ক্রস চেক করতে পারি, ওরা ইজিলি আপনাকে রেফার করবে ওর। আর ফাইনালি তো আমরা যেটা করি যে ফাইন্যান্সিয়াল, যেটাকে আমরা ক্রেডিট রেটিং বলি, ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে আমরা চেক করি। তবে ক্রেডিট রেটিং তো ডেফিনেটলি এক্সপেন্সিভ। আপনি যখনই কোনো ক্রেডিট রেটিং চেক করতে যান আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ব্যাংকে দিয়ে দিতে হয়, কিন্তু আপনার আসলে এই কমিউনিকেশনের থ্রুতে চেক করা উচিত যে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেমেন্ট কনফার্ম করে ইন্টারন্যাশনাল বিজনেসে আগানো উচিত। মানে পেমেন্ট টুলসই হচ্ছে, যেহেতু আপনি জানতেছেন যে ঝামেলা হলে ও হচ্ছে আমাকে পেমেন্ট দিবে না, তাহলে পেমেন্টেই কেন আগে কনফার্ম করছি না আমরা? ওকে, ধরেন দুইটা ভাবেই তো হতে পারে। একটা হতে পারে যে মানে বায়ার যেমন স্ক্যামার হয় একই রকমভাবে আমরাও তো স্ক্যামার। জি জি, এটা আছে, অনেক আছে। যেমন আমাদের মানে আমি ধরেন টিটি করে অ্যাডভান্স টাকা নিয়ে নিলাম এবং আমি প্রোডাক্ট দিলাম না, সেটা ওরা কিভাবে ঠিকঠাক করে? হ্যাঁ, এটা আসলে আপনি যদি জানতে চান আমি একদম স্পেসিফিক ব্র্যান্ড ধরে বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন একটা কোম্পানি স্কোয়ার, সে কি করেছে, নিজেকে একদম ব্র্যান্ড লেভেলে রূপান্তর করেছে সে 30-40 বছর ধরে। এখন আপনি শুনে আশ্চর্য হবেন, স্কোয়ারের মশলা কিন্তু ইচ অ্যান্ড এভরি বায়ার অ্যাডভান্স পেমেন্ট দিয়ে কিনে। বাংলাদেশে আর কোনো কোম্পানিটা কিনে না, সেটা যেই হোক। তো আলটিমেটলি এটা তৈরি হচ্ছে, তার ক্রেডিবিলিটি সে তৈরি করেছে। তাই আমরা বলছি যে আপনি নিজেকে, আপনার প্রোডাক্টটাকে এমনভাবে অনলাইন এবং দেশের মানুষের কাছে আগে মানে ক্রেডিবিলিটি তৈরি করেন, সেটা আপনি বিদেশেও সেল করতে পারবেন। মানে ট্রাস্ট বিল্ডিং, এটা তো আর একদিনে হবে না। একদিনে হবে না। ধরেন কোনো বায়ার যদি মানে এখান থেকে ধরেন আমরা কেউ মানে টিটি অ্যাডভান্স নিয়ে তাকে প্রোডাক্ট দিলাম না, সেক্ষেত্রে এক্সপোর্টার মানে ওনারা কি করবে? ওনারা হচ্ছে ডেফিনেটলি ওরা এটাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করবে। ওদের কাছে তো ওরা তো ধরেন আমাদের গভর্নমেন্ট এম্বাসি এর মাধ্যমে কমিউনিকেট করবে। বাট এটা আপনি যদি জানতে চান ওরা কি এটা মানে আমি বায়ারকে ধরতে পারবো, বায়ার আমাকে, এটা আসলে ধরাটা খুব কঠিন যদি এই এলসি টার্মে না হয়, প্রপার চ্যানেল না হইলেই ঝামেলাটা হবে। এটা করতেছে মানুষ, এবং বাংলাদেশিদের সাথে বেশি করছে এটা। বাংলাদেশের বাইরে যারা ধরেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, বাংলাদেশ তাদের কাছে কি রকম, মানে তাদের চোখে বাংলাদেশ কেমন? এটা কি খুব চিপ লেবারের একটা কান্ট্রি, খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয় একটা কান্ট্রি, নাকি এক্সপেন্সিভ? মানে তাদের ফিলোসফিটা কি আমাদের ব্যাপারে? আপনি যদি জানতে চান আমাদের কিছু ইন্ডাস্ট্রি স্পেসিফিক, যেমন রানা প্লাজা ঘটনার পর থেকে কিন্তু আমরা র্যাডিক্যাল একটা গার্মেন্টে চেঞ্জ নিয়ে আসছি। কোয়ালিটি প্রোডাক্ট, কমপ্লায়েন্সে আমরা গ্রিন ফ্যাক্টরি, মানে হিউজ, ইভেন প্রোডাক্ট ভালো বলেই তো ধরেন $30-40 বিলিয়ন নিয়ে যাচ্ছে তারা। কিন্তু আপনি যেটা ব্র্যান্ডিংয়ের কথা বললেন, ব্র্যান্ডিংয়ে স্টিল হচ্ছে ব্র্যান্ড, এটা তো ধরেন একটা ইনস্টিটিউট, গভর্নমেন্ট অথবা কোনো একটা প্রাইভেট কোম্পানি, এটা একটা অ্যাজ এ হোল মানে বিষয়, যেটা আমাদের এখনও অনেক পুয়ার কন্ডিশন, এবং সেটা অবশ্যই নেগেটিভ। সেটাতে আসলে কাজ করার অনেক জায়গা। যেমন একটা আইডিয়া দিই, ধরেন আমাদের এত ইনফ্লুয়েন্সার মার্কেটে কাজ করছে, এদের কিন্তু সবাইকে, মানে আমারও বলতে ইচ্ছা করে যে ভাই আপনারা সবাই বাংলাদেশকে নিয়ে ভিডিও বানান, বাংলাদেশকে প্রমোট করেন, দেশের বাইরে যান। আপনি তো নিউজে দেখতেছেন আমরা বিভিন্ন কান্ট্রি থেকে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য খুব খারাপ। বাট কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি আমরা খুব ভালো করছি, যেমন এই যে হ্যান্ডিক্রাফটসের বাংলাদেশের অনেক কোম্পানি ওয়ার্ল্ডে খুব, যেমন আমাকে নেদারল্যান্ডের একজন কনসালটেন্ট আমাকে বলতেছে জাহিদ তোমার কান্ট্রি কিন্তু জুট হ্যান্ডিক্রাফট খুব ভালো। আমি ওর থেকে শুনছি, এটা কিন্তু আমার কোনো দেশি ভাই বলেনি আমাকে। তখন আমি একটু মানে ইন্সপায়ার হলাম, না এখানে আমি নিজেই কাজ করি। মানে বাংলাদেশের কম্পিটিটর মার্কেট যারা, যেমন ধরো ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না বলি, হ্যাঁ, বাংলাদেশের চেয়ে এদের কম্পিটিটিভ বেনিফিট কি? তারা কেন আগে আছে? আসলে পুরো যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করেন, কোথাও অ্যাকচুয়ালি আমরা ওদের ধারে কাছে নাই। কেন? ধরেন ইন্ডিয়া, ও ধরেন $450 বিলিয়ন এক্সপোর্ট করে, আমি করি $48 বিলিয়ন। সো ওরা আসলে আমার কম্পিটিটর ধরাই উচিত না। ও ওয়ার্ল্ডের
ধরেন টপ 20 এক্সপোর্টার, কিন্তু আমি তো ধরেন অনেক পিছনে। ইভেন ভিয়েতনাম সিমিলারলি সেও কিন্তু এই 450 অথবা 470 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, যেখানে আমরা ওরা অনেক দূরে আছে। আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি আগাচ্ছি না স্টিল, আমরা কিন্তু অনেক দিন এই 40 বিলিয়নের মধ্যে আটকে আছি। আমাদের প্রবলেমগুলো কি কি? আমাদের প্রবলেম তো এই যেটা বললাম যে পুরো মেড ইন বাংলাদেশ নিয়ে আমি সেই 10-15 বছর ধরে দেখতেছি কাজ হচ্ছে, কিন্তু কোনো কাজই অ্যাকচুয়ালি হচ্ছে না। ব্র্যান্ডিংটা হচ্ছে না, কান্ট্রি ব্র্যান্ডিং হচ্ছে না। কান্ট্রি ব্র্যান্ডিং টোটালি হচ্ছে না। আমাদের হচ্ছে ওয়ার্ল্ডের বড় বড় যেই টেরিটরিগুলিতে আমাদের প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি যাওয়া যায়, এটা ন্যাশনাল প্রাইভেট এট এ টাইম। ধরেন দুবাইতে একটা ট্রেড সেন্টার করলাম, মালয়েশিয়াতে একটা ট্রেড সেন্টার করলাম, ইউএসএতে করলাম, ইউকে, ওইখানে আমাদের এই যে ধরেন বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডের লোকরা, ওইখানে ওদেরকে অ্যাসাইন করা দরকার যে তোমরা এখানে কাজ করো, অথবা প্রবাসী কাউকে। এতে আমাদের অনেক এক্সপোর্ট ভলিউম ইয়ে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা যেমন এখানে দেশে কাজ করতেছি, কিন্তু আসলে বটলনেক প্রবলেমগুলি অনেক অনেক বড় আর কি, বড় প্রবলেম। আপনি ওই সাজেশনটা ইন্টারেস্টিং, যেটা বললেন যে প্রতিটা কান্ট্রিতে আমাদের প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি আছে। তারা যদি এগুলো নিয়ে কাজ করে তখন বেসিক্যালি অনেক মার্কেট ডিমান্ডটা অনেক ভালোভাবে তৈরি হবে এবং অন্য সব কিছু তৈরি করবে। আমাদের এমনি এডুকেশনেও তো বোধহয় এক্সপোর্ট নিয়ে খুব বেশি পড়াশোনা নাই। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন যে আমি তো হাজার হাজার কন্টেন্ট বানিয়েছি এবং আমার ফ্রি গাইডলাইন পাবলিকলি দিচ্ছি। তো অনেক ইউনিভার্সিটি, যেমন আমি ড্যাফোডিল আরও 2-1টা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে সেশনে যাই। তো অন্যান্য ইউনিভার্সিটিতে যে ইন্টারন্যাশনাল বিজনেস যে ওদের কারিকুলামগুলি দেখলাম যে সেই 40-50 বছর আগের সেই ইংল্যান্ড অথবা ইউএস থেকে কপি করে সেই কন্টেন্ট তারা পড়াচ্ছে। কিন্তু ওদেরকে যখন আমরা অ্যাপ্রোচ করছি ইন্ডাস্ট্রি, ওরা কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমির সাথে স্টিল একটা কনফ্লিক্ট। ওকে, সেই পুরনো জিনিসটা ইন্ডিয়া একাডেমি এই সেক্টরে এখনো একদমই নাই। সো যারাই ধরেন এক্সপোর্ট করতেছে তারা আসলে নিজে একদম থেকে ইউটিউব দেখে একদম এটা এই প্রসেসটাকে আরো ইজি করা উচিত। ওকে, নাইস। জাহিদ ভাই, আমরা সরি এক্সপোর্টের অনেকগুলো টাইপ আছে না? যেমন ধরেন এক ধরনের তো এক্সপোর্ট আছে, সেটা হচ্ছে যে আমি থার্ড কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট করে তারপর এক্সপোর্ট করে দেবো। এটা কোন ধরনের এক্সপোর্ট বলে? এটা কোন এটাকে আমরা যেমন ধরেন আমরা এটা যদি এভাবে বলি, থার্ড কান্ট্রি এক্সপোর্ট। যেমন একটা হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারার, আপনি এক্সপোর্ট করলেন আপনার লাইসেন্সের মাধ্যমে। কয় ধরনের থিওরিটিক্যালি বললে জাস্ট আমি একটু বলি, একটা হচ্ছে ধরেন ডিরেক্ট এক্সপোর্ট, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনিই পাঠালেন। আর একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপোর্ট, আপনার প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিলাম, আপনি ম্যানুফ্যাকচারার, আপনি ওই হ্যাসেলে পাচ্ছেন না। এভাবে বাংলাদেশের অনেক এক্সপোর্ট হচ্ছে। অনেক গার্মেন্ট কিন্তু নিজে এক্সপোর্ট করতে পারে না, সে আরেকজনের মাধ্যমে দিয়ে দেয়। একটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপোর্ট। ইনডিরেক্ট এক্সপোর্টকে আমরা আবার ডিমড এক্সপোর্ট বলি, ডিমড। আরেকটা হচ্ছে এই যে ট্রেডাররা যা করে, ট্রেডাররা কি করে, ওর 3 ধরনের এক্সপোর্ট বললাম আর কি। সে তার ধরেন ওভারসিজ একটা শপ আছে তার আত্মীয়, সে একটা কন্টেনারে মিক্স সবার প্রোডাক্ট নিয়ে সে নিজে এক্সপোর্ট করে দেয় অ্যাজ এ ট্রেডার। এই ধরনের আমাদের অ্যাকচুয়ালি প্রসেস আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট, ইনস্টিটিউট, সাধারণ মানুষের মধ্যে স্টিল একটা বড় গ্যাপ। এটা যদি কিছুটা কমানো যায় অনেক বাড়বে আর কি এক্সপোর্ট। এখন তো ধরেন টেকনোলজির যুগ, এখন তো চ্যাট জিপিটি বা যে কোনো কিছুতে অনেক দ্রুত ইনফরমেশনগুলো জানা যায়। জি স্টিল মানুষ সেগুলো জানে না কেন? না, এটা আসলে স্পেসিফিক রিজনটা আমি নিজেও বুঝি না যে কেন। যেমন যে কোনো সময়ের যে ইনফরমেশন অনেক অ্যাভেলেবল, অনেক ইজি। হোপফুলি হয়তো ভালো করবে কোনো একটা সময়। লাস্ট কোশ্চেন ভাইয়া, একদম আমাদের থ্যাংক ইউ, আপনি অনেক ফ্রুটফুল আলোচনা করছি আমরা। আপনার এই দীর্ঘ ক্যারিয়ার এক্সপোর্টের একটা উদাহরণ যদি আমাদেরকে দেন, যে একদম ধরেন এক্সপোর্ট শুরু করছে উইদাউট নোয়িং এনিথিং অ্যান্ড ধরেন এখন সে একটা দারুণ কিছু করতেছে, এরকম যদি কোনো উদাহরণ থাকে। হ্যাঁ, এরকম যেমন আমার একজন না কয়েকজনই আছে। যেমন ধরেন একজন ইভেন আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড, ওর নাম হচ্ছে মঞ্জুর ভাই। সো উনি হচ্ছে, ওনার একটা ফ্যাক্টরি ছিল, বিসিকে একটা ফ্যাক্টরি ছিল। কোভিডে উনি পুরো সাফারিংসে পড়ে। সো ওনার হচ্ছে নেটওয়ার্কিং স্কিলটা ভালো ছিল। উনি এসএমইর বিভিন্ন ফেয়ার করতো, সো প্রবাসী বাঙালির ওনার সাথে। সো উনি নিজেই জানতো না যে ওনার আসলে এক্সপোর্টের জন্য উনি ফিটেড, অথবা উনি আমাদের সহযোগিতা এবং নিজে এই প্রবাসী বাঙালির কাছে ভালো ভলিউমে চিড়ার লাড্ডু, নারিকেলের লাড্ডু, আমের আচার ফ্রিকুয়েন্টলি এক্সপোর্ট করতেছে, স্টিল করতেছে উনি। সো উনি একজন দেখলাম, আরেকজন হচ্ছে
হ্যান্ডিক্যাপসের অনেক সাপ্লায়ার আছে যারা ধরেন হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট কিন্তু একটা বায়ার পেলেই মোটামুটি ভালো রাইজ করা যায়। ও সাভারে থাকে, আমি দেখলাম যে ও 2 বছর লাগছে একটা বায়ার পেতে, কিন্তু যখন ফার্স্ট বায়ারটা পেয়ে গেল ফ্রান্সে, ও বছর শেষে আমি জিজ্ঞেস করলাম কত বলে, ও বললো যে ও $1 লাখ এক্সপোর্ট করতেছে। ওয়ান্ডারফুল। আর আরও তো ধরেন আনলিমিটেড যারা ফ্রুটস ভেজিটেবল করছে, আমাদের পরিচিত অনেক লোক যারা আমাদের সাপোর্ট নিয়ে করছে আর কি। দারুণ, থ্যাংক ইউ জাহিদ ভাই। জি, থ্যাংকস আ লট। আমি আপনার যে রিসোর্সগুলো আছে সেগুলো আমার মনে হয় যে বাংলাদেশের এক্সপোর্ট নিয়ে এত রিসোর্স কারো নাই। সো আমি অনেককে সাজেস্ট করি যে যারা এক্সপোর্ট নিয়ে জানতে আগ্রহী তারা যেন আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব কন্টেন্টগুলো দেখে আর কি। থ্যাংক ইউ, আপনি অনেক কন্ট্রিবিউট করতেছেন আমাদের এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে, এবং আমি শিওর যে অনেকে আপনাদের অনেক লাভবান হচ্ছে। এবং আজকের পডকাস্টটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমি অনেক কিছু জানতাম না, যেটা আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।